টুং করে মেসেজ আসার শব্দে সচকিত হয় তাসনিয়া। ডাক্তার তাসনিয়া নাজনীন, মফস্বলের একটা হাসপাতালের অন্যতম ব্যস্ত ডাক্তার। আজ নাইট ডিউটি নেই। ডিউটি শেষে হাতের কাজ গুছিয়ে মাত্র ফোনের ডাটা কানেকশন অন করেছে। ওর মা এই সময় ফোন দেয় নিয়ম করে। কাজ শেষ হলো কি না, কখন কোয়ার্টারে ফিরবে, খাবে কখন, এইসব আর কি। তাসনিয়া মজা করে বলে মাদার্স জব। মায়েদের আসলে কত যে কাজ আর কত যে চিন্তা সেটা মা না হলে বোঝাই যায় না। এটা মনে হতেই একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে তাসনিয়ার। এর পেছনে এক কষ্টের অতীত জড়িত, হয়তো বর্তমানও জড়িত। ফোন হাতে নিয়ে দেখে মেসেঞ্জার একটা ছোট্ট মেসেজ। হ্যালো ম্যাম, কেমন আছেন? মেসেজ এসেছে আমার নামের আইডি থেকে। কিছুটা অবাক হলো তাসনিয়া। এই ছেলেটা কিছুদিন হলো তার ফ্রেন্ড লিস্টে এসেছে, রিকোয়েস্ট পাঠিয়েছিল। কয়েকজন ফ্রেন্ড মিউচুয়াল থাকায় অ্যাকসেপ্ট করেছে। আর সবচেয়ে বড় কারণ ছেলেটা ভীষণ সুন্দর ছবি তোলে, আর প্রতিটা ছবির সাথে 4 লাইনের কবিতা থাকে, যা আরও বেশি সুন্দর। প্রকৃতির ছবি তোলে, ভিডিও করে। ওর অনেক ফ্যান ফলোয়ার। গ্রামে পড়ে থাকা তাসনিয়াকে কেন নক দিল? 7-5 ভাবতে ভাবতে কোয়ার্টারে ফিরে আসে। তাসনিয়া রাতের খাবার ঝটপট গোছের, ঝামেলা কম হয় এমন। তবে ডিউটি না থাকলে ভাত মাছ খেতেই পছন্দ করে। শাহিদা খালার কাছে চাবি আছে, ঘর গুছিয়ে রান্না করে রেখে যায়। খাওয়া শেষে মোবাইল নিয়ে মেসেজে রিপ্লাই দেয়। জি ভালো আছি, আপনি? ভালো আছি ম্যাম। আপনাকে নক দেওয়াতে অবাক হয়েছেন জানি, বিরক্তও হতে পারেন। আমি আসলে আপনার শহরে আসব ছবি তোলার কাজে। আচ্ছা, স্বাগতম। ম্যাম, আমি নর্মালি স্থানীয় কারোর সাথে যোগাযোগ করেই আসি, কিন্তু এবার যার সাথে যোগাযোগ করেছিলাম উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এই জন্য ফেসবুক ফ্রেন্ড লিস্টে আপনাকে পেয়ে নক দিলাম। কোনো সমস্যা নাই, বলুন কিভাবে সাহায্য করতে পারি। আপনার ছবির তো আমিও ভক্ত, ছোট্ট কবিতাগুলোও দারুণ হয়। ধন্যবাদ ম্যাম। আমার একজন স্থানীয় লোক দরকার। আপনি তো ওইখানেই জব করেন। যদি এলাকাটা এবং এর রাস্তাঘাট ভালো মতো চিনে কারো কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন তাহলে ভালো হয়। আমি অবশ্যই তাকে প্রাপ্য সম্মানই দেব। তাসনিয়া কিছুটা ভাবে। হাসপাতালের চাকরির সুবাদে কম লোকজনের সাথে পরিচয় হয় না, কিন্তু এখানকার মানুষ সব ধান্দাবাজ। কিছুটা ভেবে করিম চাচার কথা মনে হয়। ওনার মেয়ের চিকিৎসার জন্য লোকটা হাসপাতালে এসেছিলেন। সে তো কতই আসে, কিন্তু উনি ভীষণ আন্তরিক এবং কৃতজ্ঞ। আর ইজি বাইক চালক, সব জায়গা চেনে। আমান যদি ইজি বাইকে যেতে পারে তার জন্য সহজ হবে। তাসনিয়া আগে করিম চাচাকে ফোন দেয়। মফস্বলের রাত। করিম চাচা উদ্বিগ্ন হয়ে ফোন ধরে। তাসনিয়ার খারাপ লাগে, লোকটা মনে হয় ঘুমিয়ে গিয়েছিল। তাসনিয়া বলা মাত্র রাজি হয়। এরপর করিম চাচার নাম্বার আমাদের ইনবক্সে পাঠাতেই ধন্যবাদ লেখা আসে, আর সেই সাথে একটা লেখা, আপনার কিন্তু ট্রিট পাওনা রইল। আপনার শহরে আসলে 1 কাপ কফি তো একসাথে খাওয়াই যায়। বুকের মধ্যে ধক করে ওঠে তাসনিয়ার। কত কাল সে এমন কথা শোনেনি যেন, কিংবা কারোর সাথে কফি খাওয়ার কথা যেন ভুলেই গেছে। মেডিকেলের 3rd ইয়ারে তখন তাসনিয়া। ওর বাবার হঠাৎ মনে হলো উনি বেশি দিন বাঁচবেন না। তাসনিয়া যত বোঝায় যে এটা তার একটা মানসিক সমস্যা, একটা ফোবিয়া মাত্র, কিন্তু ওর বাবা মাসুদ আহমেদ ততটা স্থির বিশ্বাস করে বসে আছে যে ওনার আয়ু শেষ। এখন মেয়ের বিয়ে না দিয়ে মারা গেলে এদের কি হবে? আদতে সুস্থ মানুষেরই অসুস্থ চিন্তার বলি হলো তাসনিয়া। একমাত্র ভাই, সে তো পড়তে যেয়ে বিদেশি স্যাটেল, কিন্তু তাসনিয়া, মা রাবেয়া আর রিটায়ার্ড প্রফেসর মাসুদ আহমেদ, এই 3 জনের সংসার। তাসনিয়া কিছুতেই বাবাকে কোনো ডাক্তার বা সাইকোলজিস্টকে দেখাতে পারল না। বাসায় প্রতিদিন অশান্তি সহ্য করতে না পেরে বাবার কথাতেই রাজি হলো বিয়ে করতে। আর তাছাড়া মাও প্রতিদিন এসব নিয়ে কান্না করত। বর আসিফ মাহমুদ স্বামী হিসেবে খারাপ ছিল না। বিয়ের পর 1 বছর তো পুরোই প্রেম প্রেম সময়। যদিও মেডিকেল স্টুডেন্ট হিসেবে সময় পাওয়া কঠিন, কিন্তু তবুও এর ফাঁকে 1 কাপ চা বা কফি একসাথে বসে খেত, আর একটু সময়ের জন্য হলেও নিজেদের মতো সময় কাটাতো। তাসনিয়ার চেষ্টা সত্ত্বেও পড়ার মধ্যে বিয়ের খেসারত হিসেবে ওর 1 বছর লস গেল। টিচারদের চোখ রাঙানি, বাকি সময় পুষিয়ে নেওয়ার প্রাণান্তকর চেষ্টা সবই হলো। আসিফের মায়ের শখ ছিল ডাক্তার বউয়ের, সেজন্যই এই বিয়ে। শাশুড়ি ভদ্র মহিলা ভালোবাসতেন, কিন্তু আসিফ, ওর পরিবার সবার ভালোবাসা ফিকে হয়ে গেল MBBS পাশের পর, যখন তাদের মনে হলো বাচ্চা না হলে সারে সর্বনাশ হয়ে যাবে। চাপে পড়ে রাজি হলো তাসনিয়া। 3 মাস ট্রাই করার পরেও যখন রেজাল্ট পজিটিভ না, ডাক্তার মন হওয়াতেই বোধহয় একটা আলট্রা করলো, আর সেখানেই ধরা পড়ল এক অপূর্ণাঙ্গ জরায়ু নিয়ে তার জন্ম। সন্তান জন্মদানে অক্ষম। না, আসিফ বা তার মা কিছুই বলেনি, মানে বলার সুযোগটাই তাসনিয়া দেয়নি। রিপোর্টের 1 কপি আসিফের হাতে নিয়ে নিজেই ব্যাগ গুছিয়ে বাড়ি চলে এসেছে। আসিফ আর যোগাযোগ করেনি।
হয়তো বন্ধা স্ত্রীর ওর দরকার নেই, তাসনিয়াকেই আর স্ত্রী হিসেবে দরকার নেই এটাও বুঝিয়েছে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে। মাসুদ আহমেদ কিন্তু ঠিকই জীবিত আছেন, শুধু মরে গেছে তাসনিয়া। শরীরে সব ঠিকঠাক থাকলেও তার মন মৃত। তারপর চোখের জল মুছে সব মনমনন পড়ালেখা দিয়ে বিসিএস দিয়ে এই মফস্বলে চলে এসেছে। মাঝে কিছুদিন আরেকটু পরে ছোট্ট একটা ডিগ্রি নিয়েছে, ডাক্তার তাসনিয়া নাজনীন, MBBS MM গাইনি অ্যান্ড অফস। নিজে বাচ্চা জন্ম দিতে না পারলেও শত শত বাচ্চার জন্ম নেয় তাসনিয়ার হাতে। কী অদ্ভুত লীলাখেলার সৃষ্টিকর্তার। আজ এক কফি খাওয়ার অফারে অতীত মনে পড়ল, ঠিক যেন সিনেমার দৃশ্যের মতো। অতীত তাসনিয়া মনে করতে চায় না। অতীত আঁকড়ে কী লাভ? সে খুব ভালো আছে, কাজের মধ্যে ডুবে থাকে, অবসরে ভালো কোনো বই পড়ে কিংবা মুভি দেখে। কলিগদের সাথে ভীষণ ভালো সম্পর্ক, যদিও মফস্বলে সরকারি হাসপাতালে এত ভিড় যে আলাদা আড্ডাবাজি করাই কঠিন। তাসনিয়ার জন্য এমন জীবনেই ভালো। ভালোবাসার অভাবটুকু 16 আনা চুকিয়ে দেয় চিকিৎসা নিতে আসা লোকজন। তাসনিয়ার ব্যবহার আর সেবায় তারা মুগ্ধ। মনে যত বড়ই ক্ষত থাকুক, ওর মুখের মিষ্টি হাসি রোগীদের সাহস যোগায়। অনেকে তো বলেই রাখে ও ডেলিভারি যেন তাসনিয়া করে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই গ্রামে বোধহয় 1 ডজন তাসনিয়া আছে, মানে ভালোবেসে মেয়ে বাচ্চার নাম রাখে তাসনিয়া। তাসনিয়া ওর জীবনে বিন্দাস আছে। এসব কফির অফার ওকে কিছুটা অতীত জীবনে নিয়ে গেলে ও দোলা দেয় না, কিন্তু অপরাধীর লোকটা বোধহয় কিছুটা বেহায়া কিংবা দিলখোলা, কি জানি। কারণ তাসনিয়া করিম চাচার ফোন নাম্বার দিয়ে তো ভুলেই গিয়েছিল। কিন্তু ঘটনা ঘটল 2 দিন পরে। সেদিন লাঞ্চের পরে রোগীর ভিড় অপেক্ষাকৃত কম। রাতে ওটি আছে। তাসনিয়া এজন্য গুছিয়ে বাসায় ফিরবে, গোসল দিয়ে একটা ঘুম দিয়ে ফ্রেশ মুড নিয়ে আসবে। এমন সময় করিম চাচা উপস্থিত, সাথে একজন বেশ লম্বা ফর্সা স্মার্ট ছেলে। আপনি ব্যস্ত থাকবেন জানি, এই জন্য নিজেই দেখা করতে চলে এলাম। আমার অনেক বড় উপকার করেছেন। আর করিম চাচার মুখে তার ডাক্তার মায়ের গল্প শুনে দেখা না করে আর পারলাম না। কিছুটা দুষ্টু মিষ্টি কণ্ঠে বলল আমান। তাসনিয়া ভদ্রতার একটা হাসি দিল। অনেক ধন্যবাদ আসার জন্য। আসলে হাসপাতাল তো ভিজিট করার জায়গা না, তবুও এসেছেন, এজন্য কৃতজ্ঞতা। চাচা তো আমাকে ভালোবাসেন, এই জন্য বাড়িয়ে বলেছেন। আমি তো বের হয়েই যাচ্ছিলাম। দুপুরে খেয়েছেন? একদম ভরপুর খেয়েছি। কোথায় জানেন? করিম চাচার বাড়ি। চাচি যা রান্না করেন না, একদম ফার্স্ট ক্লাস। স্বভাবজাত ভীষণ খুশি ভরা কণ্ঠে বলে আমান। মুহূর্তেই তাসনিয়ার মন ভালো হয়ে যায়। যেটুকু বিরক্তি ছিল দূর হয়ে যায়। এই ধরনের মানুষগুলো খোলা মনের হয়। এরা হাসাতেও পারে, আর পারে সবার সাথে মিশতে। তাহলে আসেন, 1 কাপ চা খাই। মফস্বলে ভালো কফি আর কই পাবেন? তবে ভালো গরুর দুধের স্বর ওঠা চা পাওয়া যাবে? সেটাতেই চলবে ম্যাডাম। আপনার মতো ভালো আর মিষ্টি মানুষের সামনে যা খাবো তাই মজা লাগবে। কিছুটা বিব্রত লাগে তাসনিয়ার। প্রসঙ্গ ঘোরাতে বলে ওঠে, ছবি কেমন তুললেন? ব্যাস, আমান এবার অনর্গল কথা বলতে থাকে। কিসের ছবি তুলল? সে আর কোথায় কোথায় ছবি তুলেছে, কোথায় কেমন অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়েছে এসব। তাসনিয়া একটা ব্যাপার খেয়াল করলো, আমান আসলে ওরই বয়সের হবে। ছবিতে অল্প বয়সী লাগতো, আর আমান হাসলে ওর চোখ পর্যন্ত হাসে। অদ্ভুত এক সম্মোহনী ক্ষমতা আছে আমানের মাঝে। আমান আসলে নেশায় ফটোগ্রাফার, পেশায় নয়। কর্পোরেট জব করে। তার মাঝে ছুটি ছাটায় কখনো ম্যানেজ করে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়, ছবি তোলে, বিদেশেও যায়। আদতে বিদেশেই থাকতো আমান। পড়াশোনা শেষে কপালগুনে ভালো একটা চাকরিও পেয়েছিল। সেখানে পরিচয় হয় গ্র্যাভিয়েলার সাথে। নীল চোখের ভীষণ মিষ্টি একটা মেয়ে। এত সরল মানুষ, অল্পতে মুগ্ধ হওয়ার মতো এমন ক্ষমতা ও আর কারো মাঝে দেখেনি। কিন্তু আমানের মা জাহানারা বেগম ভীষণ কঠিন হৃদয়ের মানুষ। গ্র্যাভিয়েলার কথা শুনেই বলেছিল, বিদেশি মেয়ে তোমার পছন্দ হতেই পারে, তাদের মতো লিভ ইন বা বিয়েও করতে পারো, কিন্তু আমি জানবো আমার শুধুই 2টি মেয়ে। ছেলেটা মারা গেছে। মায়ের মুখের এমন ভাষা, এমন কথায় আমার নির্বাক হয়ে যায়। এর তো কোনো উত্তর নেই। গ্র্যাভিয়েলাকে বুঝিয়ে বলে দেশে ফিরে আসে, কিন্তু স্বভাবে হয়ে যায় বাউন্ডুলে। অস্থির মন, আজ এখানে তো কাল সেখানে। ভালো কানেকশন, বিদেশি ডিগ্রি আর বিদেশে কাজ করার অভিজ্ঞতা থাকায় ভালো জব পায়, কিন্তু গায়েব হয়ে যাওয়ার স্বভাব তার গেল না। জাহানারা বেগম আমানের বিয়ের জন্য চেষ্টা করছিলেন, কিন্তু আমান বিয়ের কথা শুনলে চুপ করে থাকে, তারপর আবার গায়েব। বোনদের সাথে ওর ভালো সম্পর্ক, ওদের জানিয়ে রেখেছে মা যেন বিয়ে নিয়ে চাপাচাপি না করে, তাহলে আমি আবার বিদেশে চলে যাব। এরপর জাহানারা বেগম আর ঘাটাতে চান না। ওনারও বয়স হয়েছে। বয়স হলে মানুষের মনের জোর, শরীরের জোর সবই কমে যায়।
ইদানিং জাহানারা বেগমের আফসোস লাগে। ছেলেকে ওইভাবে নিষেধ করাটা বোধহয় ঠিক হয়নি। মেয়েটাকে দেখেই তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আসলে অল্প বয়সে জাহানারা বেগম বিধবা হয়েছেন। তারপর নানা ঘাত প্রতিঘাতের মধ্যে সন্তানদের বড় করতে যেতে কিছুটা রুক্ষ কিছুটা শক্ত ধাতের মানুষ হয়ে গিয়েছেন। আমান সেই থেকে এমন বোহেমিয়ান জীবনযাপন করে। জীবনের চলার পথে ভালো কোনো মেয়ে, সুন্দরী মেয়ে যে চোখে পড়েনি তা কিন্তু নয়, মনে ধরেনি আর কি। কাউকে দেখে মনে হয়নি যে এই মেয়ে আমাকে বুঝবে, আমার দুঃখের দিনে হাত ধরে বলবে, ভয় কি, আমি তো আছি। আজ বহুদিন পরে আমানের মনে হয়েছে এমন কাউকে দেখলো যে খুব সাধারণ হয়ে অসাধারণ। বিশেষ করে মিষ্টি হাসি আর দিঘির মতো চোখের গভীরতা। সে হাসিতে এবং চোখের ভাষাতে তবুও কি বিষণ্ণতা মাখানো। ডাক্তার তাসনিয়া নাজনীনের কথাই ভাবছিল ঢাকা ফেরার পথে। মেয়েটা এত মিষ্টি, এত পরোপকারী, কিন্তু হাসিতে এত বিষণ্ণতা কেন? একটু জানতে হবে কেন এই বিষণ্ণতা। ঢাকায় পৌঁছে টেক্সট করে তাসনিয়াকে, পৌঁছে গিয়েছি, আতিথেয়তার জন্য আবারও ধন্যবাদ, আশা করি দেখা হবে। তাসনিয়া তখন একটা জরুরি ওটিতে ব্যস্ত। হাতের কাজ শেষে যখন নিজের চেম্বারে ফিরে আসে তখন ফজরের আজান দিয়েছে। পূব আকাশ ফর্সা হতে শুরু করেছে। সুকান্ত ভট্টাচার্যের ভাষায় ফুটন্ত সকাল। বড্ড ক্লান্ত লাগছে তাসনিয়ার। কোয়ার্টারে ফিরে গরম পানির গোসল নিয়ে সোজা বিছানা যাবে। এত ক্লান্ত লাগছে যে কিছু মুখেও দিতে ইচ্ছা করছে না। তবুও কীভাবে ডাটা কানেকশন অন করে, আর তখনই মেসেজটা ভেসে আসে। কেন যেন মন ভালো হয়ে যায় তাসনিয়ার। তাসনিয়ার যাপিত জীবন চলছে রোগী আর রোগ নেই। আমান আছে অফিসের নানা রাজনীতি আর ঘোরাঘুরি নেই। তবুও ওদের মধ্যে অলিখিত একটা নিয়ম হয়ে গিয়েছে, রোজ সকালে আমান একটা মেসেজ দেয়, শুভ সকাল, কেমন আছেন। এরপর টুকটাক মেসেজ চলে, আবার কখনো তাসনিয়ার এই মেসেজ সিন করে উত্তর দিতে দুপুর হয়ে যায়। এসব নিয়ে তাসনিয়া কখনো গভীরভাবে ভেবে দেখেনি। আর ওরা দুইজন এমন বাচ্চা বয়সের কেউ না যে মেসেজ দিলেই তাদের মধ্যে কোনো কিছু হয়ে যাবে। তবে একটা আন্তরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে অবশ্যই। এই যেমন তাসনিয়ার যেদিন ওটি থাকে সেদিন আমান পরে হলেও একটু খোঁজ নেয়, খেয়েছে কিনা জিজ্ঞাসা করে। আবার আমান কোনো ট্যুরে গেলে তাসনিয়া যেমন জিজ্ঞাসা করে ঠিকঠাক পৌঁছেছে কিনা। কিন্তু এর মধ্যে অতিরঞ্জিত কিছু নেই। কেউ কারো ব্যক্তিগত সীমা অতিক্রম করে না। অকারণে অসময়ে নখ দিয়ে বিরক্ত বা বিব্রত করে না। তাসনিয়া অবশ্য এজন্য আমানের প্রতি কৃতজ্ঞ। আমান কোনো রকম আতিথ্যতা দেখালে তাসনিয়া নিজের বলয়ে ঢুকে যেত। এর ঠিক 4 মাস পরেই তাসনিয়ার অফিসিয়াল এক কাজে ঢাকা যাওয়ার প্রয়োজন পড়ে। কথা প্রসঙ্গে তাসনিয়া এই কথা আমানকে জানায়। তাসনিয়ার বাবা মা তো ঢাকাতেই থাকেন। তাসনিয়া তো ইচ্ছা করেই দূরে থাকে, সব কিছু থেকে আড়ালে নিভৃতে। কিন্তু ইচ্ছা করলেই কি সবসময় সব কিছু থেকে আড়ালে থাকা যায়? নিয়তি বলে একটা বিষয় আছে, সেখানে সবাই অসহায়। আমান এমনিতেই সকালে ছাড়া নখ দেয় না। কিন্তু তাসনিয়া যেদিন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে সেদিন কিছুক্ষণ পর পর তাসনিয়ার খোঁজ নেয়, বারবার বলে পৌঁছে যেন জানায়। তাসনিয়ার বিরক্ত লাগে না, বরং এই বন্ধুত্বপূর্ণ আন্তরিকতায় মুগ্ধ হয়। তাসনিয়া ভেবেছে সপ্তাহখানিক ঢাকায় থাকবে, কিছু কেনাকাটা করতে হবে, মফস্বলে অনেক কিছুই পাওয়া যায় না। আবার বাবা মায়ের সাথেও চেষ্টা করবে কিছুটা সময় কাটাতে। তাসনিয়ার তো ইচ্ছা করেই বাবা মায়ের সাথে সময় কাটাতে, কিন্তু বাবার চোখে অনুতাপ আর মায়ের দীর্ঘশ্বাস ওর ভালো লাগে না। সুযোগ বুঝে আমান শুনে নিল তাসনিয়ার প্ল্যান কি। এরপর জিজ্ঞাসা করলো, শপিং করবেন কার সাথে, মানে বন্ধু বান্ধব ফ্যামিলির কেউ থাকবে কি না। না, আমি একান্তই একাকী মানুষ, আর আমার শপিংও খুব দ্রুত, বেশি ঘোরাঘুরি পছন্দ করি না। আমি সাথে থাকলে কি খুব বেশি সমস্যা হবে? বেশি বিরক্ত করব না। আরে না না, আপনার অফিস আছে, শুধু শুধু আপনার সময় নষ্ট করার দরকার নেই। কেন, আমি বুঝি খুব বোরিং পার্সন? ব্যাপারটা আমান এভাবে পার্সোনালি নিতে পারে তাসনিয়া ভাবেনি। বিষয়টা দ্রুত শেষ করতে চাইল তাসনিয়া। কখন বের হব আর কোথায় মিট করব আপনাকে অবশ্যই জানাবো। অফিসিয়াল প্রোগ্রামে আরও কিছু টুকিটাকি কাজ শেষে এক শনিবার বিকেলে আমানের সাথে বের হলো তাসনিয়া। কেনাকাটা করলো, অফিসে পরার জন্য কয়েকটা 3 পিস কুর্তি, রহিমা খালার জন্য শাড়ি, কয়েকটি বেডশিট। আমান বেশ হেল্প করলো। আসলে তাসনিয়া এত কিছু ভেবে দেখে না, মোটামুটি পছন্দ হলে নিয়ে নেয়। কিন্তু আমান বেশ চুজি, ফেব্রিক, কালার কম্বিনেশন সব কিছু মিলিয়ে ভালো লাগলে তারপরে তাসনিয়াকে বললো নিতে পারেন। কারোর সাথে কেনাকাটা করতে গেলে ইচ্ছে অনিচ্ছায় তার কাছ থেকে শুনতেই হয় এটা কেমন লাগবে। সেই স্বাভাবিক জিজ্ঞাসা থেকেই তাসনিয়া আমানের কাছ থেকে শুনে নিচ্ছিল। কেনাকাটা শেষে আমানের প্রস্তাব দিল, চলেন 1 কাপ কফি খাই। আমানের দীর্ঘদিনের জিজ্ঞাসা আজ শুনবে তাসনিয়ার কাছ থেকে। মেয়েটার চোখে এত বিষণ্ণতা কেন, এত নির্লিপ্ত কেন? শুনবে ওর জীবনের কাহিনী।
আমান আর তাসনিয়ার পাশের টেবিলে এক দম্পতি বসেছে, বাবা মা আর 3 বছরের ছোট্ট বাচ্চা। আমান বাচ্চাটার দিকে তাকিয়ে হাসে, তাসনিয়া সেটা লক্ষ্য করে। তাসনিয়ার মুখ কালো হয়ে যায়। এমন একটা সুন্দর সুখী সংসার আমারও হতে পারত জানেন, আমানে বলতে শুরু করে। হঠাৎ করে আমানেরই মনে হয় ওর কষ্টগুলো তাসনিয়ার সাথে শেয়ার করলে ভালো লাগবে। সে তো অবশ্যই একটা সুখী সংসারের স্বপ্ন তো সবারই থাকে, কিন্তু সংসার করছেন না কেন? গ্যাব্রিয়েলা আমার প্রথম প্রেম, ভালোবাসা। ওর চোখে যে সরলতা মুগ্ধতা দেখেছি তা আর কোথাও পাইনি, হয়তো খুঁজিনি। এটুকু বলে দীর্ঘশ্বাস ফেলে আমান। কিছুক্ষণ চুপ করে থাকে। তাসনিয়া ওকে বিরক্ত করে না। আমার নিজেই আবার বলতে শুরু করে। গ্যাব্রিয়েলার সাথে পরিচয় দেশের বাইরে থাকতে, একই জায়গায় চাকরির সূত্রে। আমরা দুইজন পরস্পরকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু মা কিছুতেই মেনে নিল না। দেশে ফিরে আসলাম। কার উপরে রাগ জিত করে জানি না, সংসারটা আর করা হলো না। রাগটা নিজের উপরে বোধ হয়, ভালোবাসার মানুষকে ধরে রাখতে না পারার অক্ষমতার জন্য। আসলে কি জানেন, ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষের হাত ধরে রাখার ক্ষমতা থাকতে হয়। যত বিপদ ঝড় তুফান আসুক পাশে থাকতে হয়। আমি সেটা পারিনি, আমি ব্যর্থ। মাঝখান থেকে বাউন্ডারি ঘুরি হয়ে গিয়েছি। আমানের কণ্ঠে ক্ষোভ কষ্ট সব কিছু এসে জমা হয়। তাসনিয়ার কাছে কেন যেন আমানকে এখন আসলেই ভালো লাগে। ছেলেটা অনেস্ট, ওর মধ্যে কোনো কপটতা নেই। কিভাবে নিজের অক্ষমতার কথা অবলীলায় বলে যাচ্ছে। অক্ষমতা এই শব্দটা তাসনিয়াকে ভীষণ রকম পীড়া দেয়। আসল অক্ষম তো সে নিজে। তার মতো অক্ষম জগতে আর কয়জন আছে? হাসির মতো কষ্ট দুঃখ কান্নাও বুঝি সংক্রামক। আমানের কষ্ট তাসনিয়াকে ছুঁয়ে যায়। মনে পড়ে নিজের জীবনের কথা, অতীতের কথা, অক্ষমতার কথা। এই সেই ক্ষত যা তাসনিয়া ভুলে থাকতে চায়, কিন্তু আজ সেই ক্ষতে যেন নতুন করে আঘাত লাগে। পুরনো আঘাত নতুন আঘাত হয়ে টনটনে ব্যথা হয়। সে ব্যথায় তাসনিয়ার চোখে টলমলে পানি জমে। আমার নিজের মনের কথা বলে যাচ্ছিল। সে যেন কোনো এক টাইম মেশিনে চড়ে ফিরে গিয়েছিল অতীত সময়ে। গ্যাব্রিয়েলার সাথে প্রথম পরিচয়, ওর সাথে কাটানো রঙিন মুহূর্তগুলো, তারপরে বাড়ি থেকে মেনে না নেয়া মায়ের সেই নির্মম কঠিন কথা, সবই যেন ছবির মতো চোখের সামনে ভাসছিল। হঠাৎ করে আমানের চোখ পড়ল তাসনিয়ার ওপর। তাসনিয়ার চোখ অশ্রুতে পরিপূর্ণ, যে কোনো মুহূর্তে দুই চোখ বেয়ে ঝরে পড়বে যেন। তাসনিয়া কি আমানের কোনো কথা কষ্ট পেল? কিন্তু আমন তো তেমন কিছুই বলেনি, শুধু নিজের অতীতের কষ্টের সময়ের কথাগুলোই বলেছে। তাসনিয়া, আমি কি কোনোভাবে আপনাকে কষ্ট দিয়েছি? এমন কিছু হলে আমি খুব দুঃখিত। অত্যন্ত আন্তরিক গলায় অনুতপ্ত সুরে বলল আমান। একই সাথে তাসনিয়ার হাতে চোখ মোছার জন্য একটা টিস্যু তুলে দিল। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো তাসনিয়া। ভেজা গলায় বলল, আপনি কেন কষ্ট দেবেন আমান? আপনি নিজের অক্ষমতার কথা বললেন না। আসল অক্ষম কে জানেন? আসল অক্ষম হলাম আমি। শত শত বাচ্চা হয় আমার হাত দিয়ে, কিন্তু আমি নিজের সন্তান জন্মদানে অক্ষম। তাহলে আসলে অক্ষম কে বলেন? আমি আমি অপূর্ণ, আমি অক্ষম। ঝরঝর করে কেঁদে ফেলে তাসনিয়া। নিজেকে আর সামলাতে পারে না। হাতের উপর মাথা গুজে ফুপিয়ে কাঁদতে থাকে। এমন হতভম্ব হয়ে যায়। এমন পরিস্থিতির সম্মুখীন হবে কল্পনাও করেনি। কি বলবে কি করবে বুঝতে পারে না। তাসনিয়া ফিরে গেছে তার প্রাত্যহিক জীবনে, আমান তার বোহেমিয়ান স্টাইলে। কিন্তু কোথাও যেন বিনি সুতার অদেখা অদৃশ্য একটা বন্ধনে তৈরি হয়েছে। বন্ধুত্ব তো অবশ্যই, বরং আরও বেশি কিছু। কিন্তু সেটা যে কি তা নিয়ে আপাতত দুইজনের কেউ মাথা ঘামায় না। সকালে নিয়ম করে শুভ সকাল মেসেজের সাথে টুকটাক মেসেজ চালাচালি এখন তাসনিয়া আর আমানের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কোনো কারণে তাসনিয়া যদি দেখে মেসেজ আসেনি, উদ্বেগ আর উৎকণ্ঠিত মনে অপেক্ষায় থাকে। কাজে মন বসতে চায় না, খুব যে কথা হয় তা কিন্তু না। তবুও যখন কোনো একজনের মন খারাপ থাকে আর অপরজন যখন সেটা টের পায়, ফোন দেয়। কী নিয়ে মন খারাপ খুঁচিয়ে শুনতে চায়। আমান একটা ট্যুরে যেয়ে বেশ অসুস্থ হয়ে পড়েছিল। ফোনে পাওয়া যাচ্ছিল না। তাসনিয়া এত চিন্তা ছিল বলার না। কখন কিভাবে যেন একজন অপরজনের ভালো থাকার সাথে অতপ্রতভাবে জড়িয়ে গিয়েছে। 2 দিন পরেও যখন ফোনে সাড়া নেই, তাসনিয়া ছুটি নিয়ে ঢাকায় চলে আসে। উদ্দেশ্য আমানের খোঁজ জানা। আসার পথে ছোট্ট মেসেজ আসে, ডেঙ্গু হয়েছে, পিজিতে ভর্তি। বাস থেকে নেমে সোজা পিজিতেই চলে যায়। কোথায় কোনো দুর্গম অঞ্চলে যেয়ে জ্বর হয়ে বেঘরে পড়েছিল। পরে যার মাধ্যমে সেখানে ঘুরছিল সেই বাড়িতে খবর দিলে ওর ছোট বোন জামাই যেয়ে নিয়ে এসেছে। হাসপাতালে পৌঁছে দেখল আমানের একজন বন্ধু বসে আছে। বোনেরা কেউ কেউ সকালে দুপুরে ছিল, কিন্তু এখন এই বিকেলে তারা কেউ নেই। মা তো বয়স্ক অসুস্থ মানুষ। পেশেন্ট ফাইল দেখিয়ে বুঝলো প্ল্যাটিলেট বেশ কম।
প্রচুর তরল খাবার খাওয়া প্রয়োজন, কিন্তু তার কোনো উদ্যোগ দেখল না। সারাদিনে 2-1টা ডাব আর 1 গ্লাস মাল্টার জুস, ব্যাস এই হলো লিকুইড খাওয়া। তাসনিয়া প্রথমে ভেবে পায় না কি করবে। বাইরের জুস খাওয়ানো তো রিস্কি। আমান খুব দুর্বল, জ্বর অবশ্য নাই। আপাতত একটা চিকেন স্যুপ খাইয়ে বাসায় ফেরে। নানান রকম ফল কিনে কয়েক লিটার জুস বানিয়ে বের হয়ে যায়। ওর মা বারবার ফ্রেশ হয়ে খেয়ে যেতে বলে, কিন্তু তাসনিয়া সেদিকে কোনো খেয়াল নেই। ডাক্তার ম্যাডাম, আপনার এই অত্যাচার বন্ধ করেন, কণ্ঠে ক্লান্ত নিয়ে বলতে থাকে আমান। কথা বলবা না? তুমি মিয়া মরতে বসেছিলে। তোমার প্লাটিলেট কত কমে গেছে, এখন আমি যা বলবো তাই শুনবা। তাই বলে এত লিকুইড খেয়ে পেট ঢোল হয়ে যাচ্ছে, আর ওয়াশরুমে যেতেও তো পারছি না। নো ওয়ারি, বললে অ্যাডাল্ট ডায়পার পরিয়ে দেব। না, এই মেয়ের সাথে তর্ক করা বৃথা। চুপ করে চোখ বন্ধ করে আমান। তারপর কি মনে হতে তাসনিয়ার দিকে তাকায়। তুমি তো এসে হাত মুখও ধোনি মনে হচ্ছে, মুখ শুকিয়ে গেছে, তার মানে খাওনি। তাসনিয়া, আমি অনেকটা ভালো ফিল করছি, আর রাতও বেশ হয়েছে, তুমি বাসায় যাও। না, আমি আজ রাতে কোথাও যাব না, আমার তো একটানা ডিউটির অভ্যাস আছে। সমস্যা নেই বলে লাভ নেই আমান, আজ রাতে আমি কোথাও যাব না। তাসনিয়ার জিদ দেখে আমান হার মানে। এর মধ্যে তাসনিয়া বলে ওদের বাসার দারোয়ানের মাধ্যমে খাবার নিয়ে এসেছে, দেশি মুরগির পাতলা ঝোল। তাসনিয়ার বাবা দেশি মাছ মুরগি ছাড়া খেতে চান না, বাসায় এগুলো থাকেই। তাসনিয়ার বাবা মায়ের মনে ব্যাপক প্রশ্ন, কিন্তু কিছু জিজ্ঞাসা করতে সাহস পায় না। মেয়ে ভালো থাকলেও তারা ভালো থাকেন। প্লেটে গরম ভাতে মুরগির ঝোল আলু দিয়ে মাখিয়ে আমানের মুখে তুলে দেয়। আমানের চোখে জল চলে আসে। স্বার্থপরতার এই যুগে এমন মমতা সত্যিই বিরল। কয়েকবার মুখে নিয়ে আমান আর খেতে চায় না, মুখে রুচি নেই। তাসনিয়া চোখ বড় করে ঝাড়ি দেয়। ইস, ঝাড়িও এমন ভালো লাগে? তাসনিয়ারও ভালো লাগে। কারো উপরে অধিকার প্রয়োগ করতে পারার মধ্যে অন্যরকম শান্তি আছে, ভালো লাগা আছে। জীবনটা একটা স্ট্যাটিস্টিক্সের মতো। আমাদের সম্পর্কগুলো দেওয়া নেওয়ার উপরে নির্ভর করে। মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, সব সম্পর্কেই এই দেয়া নেয়া। আমি কার জন্য কতটা করলাম তার উপরে নির্ভর করে আমি কতটা ভালোবাসা পাবো। কিন্তু তুমি আমার দেখা ব্যতিক্রমী একজন মানুষ, যে ভালোবাসে, ভালোবেসেই যায়, কোনো রকম প্রত্যাশা না করেই। তাসনিয়া মেসেজটা পড়ে, বারবার পড়ে। আমান পাঠিয়েছে। আজ 15 দিন হলো তাসনিয়া তার কর্মস্থলে ফিরে এসেছে। 3 দিন আমানের সাথে হাসপাতালে ছিল। এরপর আমান কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে বাসায় যায়। আমানের বাসায় তাসনিয়া যাবে কিনা অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ছিল, কিন্তু আমান খুব চাচ্ছিল সে যেন আমানের বাসায় যেয়ে তাকে দেখে আসে। পরে তাসনিয়া ভাবল, যাই হোক, একজন ডাক্তার বন্ধু হিসেবে সে তো যেতেই পারে। তাসনিয়া যাওয়াতে সবচেয়ে অবাক করা বিষয় হলো আমানের মা খুব খুশি হয়েছিল। মায়ের এই আচরণে আমান মনে মনে হাসে। তাসনিয়া অবশ্য বেশি কথা বলতো না, কথায় কথা ওঠে। তখন তাসনিয়ার অতীত নিয়ে নাড়াচাড়া পড়বে। তাসনিয়া সেটা চায় না। এই অতীত ভুলতেই তো তাসনিয়া এত দূরে থাকে। নিজের আত্মীয় স্বজন, পারিবারিক কোনো অনুষ্ঠান, সব কিছু থেকেই দূরে থাকে। না, আমানের মা তেমন কিছু জিজ্ঞাসা করেনি। টুকটাক কুশল বিনিময় হতো শুধু। তাসনিয়া থাকতো আমানের রুমে, ওর দেখভাল করতেই তো এসেছিল। আমানের মা বয়স্ক, অসুস্থ, তাসনিয়া সেটা জানতো, কিন্তু আমানের প্রয়োজন নিবিড় পরিচর্যা। আমান বেশ দুর্বল হয়ে গিয়েছিল। পর্যাপ্ত লিকুইডের পাশাপাশি দরকার পুষ্টিকর খাবার, যা বোয়াদের ওই তেল ঝোলের রান্নায় সম্ভব না। আমাদের বাসায় বাঁধা বোয়া আছে যে রান্না করে, কিন্তু সে নিজের ইচ্ছা মতো তেল ঝাল মশলা দেয়। তার আবার মারাত্মক মুড সুইং হয়। ইচ্ছে হলো ভালো রান্না করলো, আবার ইচ্ছে হলো না, যা তা রান্না করে রাখলো। এই জন্য তাসনিয়া সকালে বাজার ফলমূল হাতে ঢুকে রান্না করত, জুস করে দিত। সন্ধ্যা খাওয়ার জন্য স্যুপ করে আমানের জন্য দুপুরের খাবার রেডি করে দিয়ে বের হয়ে আসতো। আমানের সাথেও যে খুব কথা বলতো সেটাও না, অনেকটা রোবটের মতো কাজ করে চলে আসতো। আমার মাঝে মধ্যে অবাক হলেও একসময় বুঝতে পারে এমন রোমান্টিক আচরণের কারণ। আমানের মা কাজের বউ আছে বাসায়, মুখ ফুটে কেউ কিছু বলছে না বটে, কিন্তু মনে তো হাজারো প্রশ্ন। এটা এড়াতেই তাসনিয়ার এমন আচরণ। 4 দিন এভাবে চলার পরে আমান অনেকটা সুস্থ হলে তাসনিয়া বলে কই যাওয়া বন্ধ করে, চলে আসে নিজের কর্মস্থলে। মায়া বড্ড খারাপ জিনিস, কারো উপরে মায়া পড়ে গেলে সেটা কাটানো কঠিন। এই সত্য তাসনিয়া প্রতিটি মুহূর্তে উপলব্ধি করছে। ঢাকা থেকে আসার পথে সারা রাস্তায় তাসনিয়া নীরবে কেঁদেছে। এ কোন বন্ধনে জড়াচ্ছে তাসনিয়া? ওর যে অপূর্ণতা, তাতে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তবুও আমানের মুখ ভেসে উঠছে। তেমন কথা হয়নি তো কি হয়েছে? চোখের ভাষা, আমানের চোখের ভাষা বুঝতে পারবে না, তাসনিয়া এমন নির্ভুত নয়। কর্মস্থলে এসে অনেক ভেবেই তাসনিয়া এই সম্পর্ককে স্রেফ বন্ধুত্বে আটকে রাখার প্রতিজ্ঞা করে।
অনেক দিন ধরেই তাসনিয়া ভাবছিল দেশের বাইরে যাবে, গাইনোলজির উপর উচ্চতর ডিগ্রি নেবে। নিজের কিছুটা অবহেলা হয়ে উঠছিল না, কিন্তু এবার বেশ সিরিয়াস তাসনিয়া। আর আজ আমানের মেসেজ পেয়ে আরও দৃঢ় প্রতিজ্ঞ হলো, না, শুধু ঢাকা ছাড়লেই হলো না, এই দেশই তাকে ছাড়তে হবে। অপূর্ণ জীবনে কাউকে জড়িয়ে হয়তো কষ্ট পেতে বা দিতে চায় না। এসব ভালোবাসা দূর থেকেই সুন্দর। প্রাত্যহিক জীবনে ভালোবাসার অসম্মান হয়, তখন হয়ে যায় অভ্যস্ততা। তাছাড়া তাসনিয়া নিজের অপূর্ণতার জন্য হীনমন্যতায় ভুগতে চায় না। আমান বুঝতে পারছে কোথাও একটা ঝামেলা আছে। তাসনিয়া তাকে এড়ানোর চেষ্টা করছে। মেসেজ দিলে ঠিকঠাক উত্তর দেয় না, কখনো বা দেখেই না। কল করলেও রিসিভ করে না। এই বিষয়ে কিছু বলে আমার খুব ব্যস্ত সময় যাচ্ছে। আচ্ছা, তাসনিয়া কি আগে ব্যস্ত ছিল না? আগে কি এমন ওটি করতো না? এত শত রোগী কি ছিল না? সবই ছিল, একই সাথে মনের কোণে আমানও ছিল। কিন্তু এখন আমান আর মনের কোণে নেই, এর জন্যই হয়তো এতটা অজুহাত। এই বয়সে এসেও অভিমান আমানের বুকে জমাট বাঁধে। চাপা কষ্টটা গলায় এসে বেঁধে থাকে, শুকনো চোখে জ্বালা করে জল বের হতে না পারার কষ্টে। আমানের মা রাবেয়া বেগম কয়েকদিন ছেলে চলাফেরা খেয়াল করেন। বেশ কিছুদিন ট্যুরে যায় না, অফিস যায় আসে, কথাও বলে খুব কম। এমনিতে রাবেয়া বেগম অনুশোচনায় পড়তে থাকেন। ছেলের এই বাউন্ডুলে জীবনের জন্য নিজেকেই দায়ী মনে করেন। ডাক্তার মেয়েটাকে ভালো লেগেছিল, একটু গম্ভীর প্রকৃতির হলেও মনে মায়া আছে বোঝা যায়। কিন্তু ছেলের আচরণ বলে দিচ্ছে কোথাও একটা সমস্যা আছে। সেদিন রাতেও আমান কিছুই খেতে চাইল না। ইদানিং খুব অনিয়ম করে। ডেঙ্গু থেকে সেরে উঠেছে, বেশি দিন হয়নি। এখন যদি ঠিকমতো না খাওয়া দাওয়া করে আবার অসুস্থ হয়ে যাবে। মায়ের মন বলে কথা। ছেলে কি বলবে না বলবে এসব দ্বিধা মাথা থেকে ঝেড়ে ফেলে ছেলের ঘরের দিকে গেলেন। বাবা, আমি একটু আসলাম। আসো মা, কিছু বলবে? বাবা, আমি বুড়ো হয়েছি, হয়তো জীবনে তোদের জন্য সব সিদ্ধান্ত সঠিক নিতে পারিনি, কিন্তু আমি আসলে ভালোই চেয়েছি, কল্যাণ চেয়েছি। আমি বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে দেখি এরা ভীষণ কড়া ভাজা করে মাছ খায়। আমার এমন মাছ খাওয়ার অভ্যাস নেই, আমি কোনো স্বাদ পাই না, সব মাছ একই রকম লাগে। আবার মিষ্টি জিনিস এতটাই মিষ্টি করে যে গা গুলিয়ে উঠত। তাদের ভাষ্য ছিল যে মিষ্টি জিনিস মিষ্টি না লাগলে হয়। এভাবে চলাফেরা সব কিছুতে এত ভিন্নতা ছিল যে মেনে নিতে পানিয়ে নিতে আমার খুব কষ্ট হতো। যখন তুমি বিদেশি মেয়েটার কথা বললে আমার তখন এটাই মাথায় আসলো। দুই এলাকার না, শুধু দুই দেশ, দুই ধর্মের ভিন্নতা তোমাদের জীবনে মারাত্মক প্রভাব ফেলবে। হয়তো অল্প বয়সের রঙিন আবেগে বুঝতে পারছো না, কিন্তু সংসার নামক কঠিন জায়গায় ঢুকলেই তোমাদের এই বৈপরীত্য বুঝতে পারবে। এর জন্য আমি তোমার বিদেশিনীর সাথে বিয়ে মানতে পারিনি। হয়তো এটা আমার ভুল ধারণা ছিল, হয়তো সবটাই আমার কল্পনা বা নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বুড়ো মায়ের উপরে অভিমান করে তুমি আর সংসার জীবনেই জড়ালে না। এত বড় শাস্তি আমি আর নিতে পারছি না। তোমার এই ছন্ন ছাড়া জীবন আমাকে প্রতিনিয়ত চাবুকের বাড়ি দেয়। আমাকে ক্ষমা করো বাবা। আমানের হাত ধরে ঝরঝর করে কেঁদে ফেলেন রাবেয়া বেগম। কতদিনের জমানো কথা আজ উনি বলতে পারলেন, কতদিনের কষ্ট আজ মুক্তি পেল। আমান একটা দীর্ঘশ্বাস ফেলে। আসলে ভাগ্য বলে একটা বিরাট বড় ব্যাপার আছে। সেই ভাগ্যের কারণের আজ এমন। এখানে কাউকে সেভাবে দায়ী করে কী লাভ? আর মায়ের কষ্ট দেখে তারও খুব খারাপ লাগছে। মা, তুমি এভাবে নিজেকে দায়ী করো না। আর আমি তো এতটা বুড়ো হইনি যে কোনো মেয়ে পাবো না। পরিবেশটা হালকা করার চেষ্টা করে। রাবেয়া বেগমের ভালো লাগে। বাপ, ওই ডাক্তার মেয়েটার কী খবর? তোর অসুখের সময় খুব খেটেছে। মা, জীবন এতটা সহজ না যতটা সহজ আমরা ভাবি। ডাক্তার মেয়েটা নরম চেহারার শক্ত মেয়ে, মায়া ছড়াবে কিন্তু ঠিকই একটা দূরত্ব রেখে দেবে। ওর আসলে একটা অতীত আছে। আমানের মনে হলো মায়ের সাথে সবটা শেয়ার করা উচিত। খামাক্কা তার আশার আলো জ্বালানোর দরকার নেই। রাবেয়া বেগম সব কিছু শুনলেন। তাসনিয়ার চেহারা চোখে ভেসে উঠল। আহা, মেয়েটা কত শিশুর জন্ম প্রক্রিয়ার সাথে জড়িত, কিন্তু নিজে মা হতে অক্ষম। বাবা, আল্লাহ কাউকে অপূর্ণ রাখেন না। প্রায় সব মেয়েই তো মা হতে পারে, কিন্তু কতজন এভাবে মায়েদের বাচ্চাদের জীবন বাঁচানোর কাজ করতে পারে, সকলের মা হয়ে উঠতে পারে? বাবা, মেয়েটা ইচ্ছে করে দূরে থাকছে যেন তুই ওকে জীবনের সাথে জড়াতে না চাস। দেখ, বিয়ে শাদী বাচ্চা এসব আল্লাহর হাতে, কপালে না থাকলে হবে না। আবার খারাপ সন্তানের চেয়ে নিঃসন্তান হাজার গুণে ভালো। আর যেসব বাচ্চাদের বাবা মা নেই, রাস্তায় পড়ে আছে, তাদের বাবা মা হওয়ারও সুবর্ণ সুযোগ এটা। তাদের জীবনও তো অপূর্ণ। তোদের অপূর্ণ জীবনের সাথে তাদের অপূর্ণ জীবন যোগ করলে ভীষণ সুন্দর পূর্ণ জীবন হয়ে যাবে। আমার বিস্ময়ের সাথে মায়ের দিকে তাকিয়ে থাকে। নিজের মাকে আজ অন্যভাবে একদম নতুন করে আবিষ্কার করে। মাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। তাসনিয়া আজ চেম্বারে ভীষণ ব্যস্ত। কয়েকদিন ধরে খুব কাজের চাপ। বাচ্চাদের খুব
ডায়রিয়া হচ্ছে, রোগী নিয়ে হিমশিম অবস্থা। তার উপরে দুপুরের পর থেকে আকাশ ঘন অন্ধকার, বিকাল থেকে বজ্রপাত। এমন আবহাওয়াতে বের হতেও পারছে না। ঝুম বৃষ্টি শুরু হয়েছে। মফস্বলের বিদ্যুৎ ফুঁয়ের মতো বাতাস উঠলেই বিদ্যুৎ নাই হয়ে যায়। তাসনিয়ার সহায়ক স্টাফ কোথা থেকে মোমবাতি জোগাড় করেছে কে জানে। নিবু আলোয় ঘরে হলুদাভ আভা। এমন সময় দরজায় ঠকঠক শব্দ। কে এলো এই ঝড় বৃষ্টিতে, এই অসময়ে? কী ভেবে নিজেই দরজা খুলে দেয়। বৃষ্টিতে ভিজে দরজায় দাঁড়িয়ে আমান। তাসনিয়া চমকে উঠি। আপনি, মানে তুমি, এখন এই ঝড়ের মধ্যে? এবার নিউমোনিয়া বাঁধাবে নাকি? রাগত সরে বলে তাসনিয়া। সরে যেয়ে ঢোকার পথ করে দেয়। চেম্বারে থাকা একটা তোয়ালে এগিয়ে দেয়। রোগ না হলে তো তোমার দেখা পাওয়া যায় না, এর জন্য রোগ বাঁধাতে চাই। কি ব্যাপার আমান, হঠাৎ কেন এসেছ? শুনলাম এখানে ভালো চা পাওয়া যায়, একদম খাঁটি দুধের চা। সেই চা খেতে এলাম। দুষ্টু হাসি দিয়ে বলে আমান। বলার স্টাইলে তাসনিয়া হেসে ফেলে। আমানকে এভাবে এড়িয়ে গিয়ে তাসনিয়া কি ভালো ছিল? তাহলে ওর চোখের নিচে কালি কেন? কেন চেহারায় বিষণ্ণতা? তাসনিয়ার মুখে হাসি রেখা দেখে আমান সাহস পায়। তাসনিয়ার হাতের উপর হাত রেখে গানের সুরে বলে ওঠে, এক কাপ চায়ে আমি তোমাকে চাই। তাসনিয়া মুখ গম্ভীর করে ফেলে। আমান সিরিয়াস মুডে বলে, আমি সব জেনে বুঝে এটা বলছি। এমনকি আমার মা অত্যন্ত রাগী আত্মমর্যাদা সম্পন্ন রাবিয়া বেগমের কথাতেই এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে এসেছি। এখন বলো, আমাকে ফিরিয়ে দেওয়ার আর কি কারণ আছে তোমার কাছে? তাসনিয়া চুপ করে থাকে। জীবনের সুখ আসলে একটা মিথ, কল্পকাহিনীর মতো। তবে যে কোনো পরিস্থিতিতে এর অস্তিত্ব খুঁজে নিতে হয়। যেমন এই মুহূর্তে, এই যে ঝড় বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এক তীব্র সুখ অনুভব করছে।